ভূমিকম্পের পর রাজধানীর বিভিন্ন স্থান থেকে সংবাদ সংগ্রহ করেছেন সহকর্মীরা। বার্তা কক্ষ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মানিক শিকদার। যাচ্ছি তার কাছে। মানিক, সারাদিন ঝুঁকি নিয়ে মাঠে ছিলেন, ভূমিকম্পের সময় নগরবাসীর মধ্যে কেমন আতঙ্ক দেখেছেন? রীতা, আপনি জানেন যে যে ভূমিকম্পটি আজকে হয়ে গেল এবং এটা স্মরণকালের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প হিসাবে কিন্তু ধরছেন সাধারণ মানুষ এবং ভূতত্ত্ববিদ যারা আছেন এবং বিশেষ করে আবহাওয়াবিদ যারা আছেন তারাও বলছেন যে এই ভূমিকম্পটি আসলে স্মরণকালের সবচেয়ে বড় ধরনের একটি ভূমিকম্প হয়েছে। সবচেয়ে যে বড় বিষয়টি আমি আপনাকে জানাতে চাই যে আজকে সারাদিন কিন্তু আমরা যারা সংবাদকর্মী ছিলাম তারা মাঠে ময়দানে আমরা কিন্তু দৌড়ে ছুটে বেরিয়েছি এবং সারা দেশ থেকেই অনেকের সংবাদ আমরা পেয়েছি যারা অনেকে আহত হয়েছেন এবং আপনি জানেন যে ইতিমধ্যে 6 জন নিহত হওয়ার সংবাদও কিন্তু আমরা পেয়েছি। আজকে আমাদের সাথে আজকে একুশে টেলিভিশনের যে নিউজ রুম থেকে এবং নিউজ টিম থেকে যারা মাঠে ছিলেন সেরকম দুজন সহকর্মীর সাথে আমরা একটু কথা বলবো। আমার সাথে আছে আবু সাইদ, আপনি ভূমিকম্পের একদম শুরু থেকে মাঠে ছিলেন এবং আপনি নিজে মেডিকেল কলেজেও ছিলেন এবং সব কিছু আসলে কি পরিস্থিতি আপনি দেখতে পেয়েছিলেন? মানিক, আমি ঠিক যখন ভূমিকম্পটি হয় আমি নিয়মিত অ্যাসাইনমেন্টে ছিলাম। আমি সুবস্তু শপিং মলের সামনে ছিলাম, হঠাৎ করে দেখলাম ভূমিকম্প হচ্ছে। ভূমিকম্প যখনই শুরু হলো শপিং মল থেকে মানুষজন হুমড়ি খেয়ে বের হচ্ছিল এবং আশেপাশে যত ভবন ছিল সব ভবন থেকে মানুষ বের হয়ে রাস্তায়। আমরা লক্ষ্য করেছি ভূমিকম্পের পরে প্রায় 2 ঘন্টা, মানে আমি ওখানে প্রায় 30 মিনিট অবস্থান করেছি, সেখানে আমি লক্ষ্য করেছি যে ওখানে সব মানুষ রাস্তায় অবস্থান করেছে। পরবর্তীতে আমি সেখান থেকে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হল রয়েছে মুহসিন হলে যাই। মুহসিন হলে যে আমি আসলে যে দৃশ্যটি দেখতে পাই সেখানে সর্বপ্রথম আমরা যেমনটি জানি যে শিক্ষার্থীরা যখন ভূমিকম্প হয় আর কি, সেই মুহূর্তে তারা দ্রুত আসলে নিরাপদে পৌঁছার জন্য বা বাইরে মাঠে যাওয়ার জন্য তারা ভবন থেকে নামছিল। ভবন থেকে নামার পরে এক পর্যায়ে কিন্তু যারা ওপর থেকে নামতে পারছিল না সেই নামতে না পারার কারণেই কিন্তু আসলে এক পর্যায়ে অনেকে লাফ দিয়েছে 3 তলা থেকে, অনেকে আবার জানলা থেকেও লাফ দিয়েছে। তো সেখান থেকে প্রায় 6 জন শিক্ষার্থী মুহসিন হল থেকে তারা আহত হয়েছে, তার ভিতর একজন কিন্তু বেশ গুরুতর আহত। আচ্ছা, আমরা জানি যে প্রথম দিকে 3 জন নিহতর ঘটনাটা আমরা শুনতে পাই এবং অনেকে আহত হয়েছিল। এই জায়গায় এই স্পটে আপনি গিয়েছিলেন কিনা বা ওইখানের পরিস্থিতি কি দেখেছিলেন? আমি আসলে পুরাতন ঢাকা যেটি রয়েছে আমি আসলে ওখানে যাইনি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয় পয়েন্টে আসলে আমরা যে দৃশ্য দেখতে পেয়েছি সেখানে ছাত্ররা যারা ছিল তারা নিরাপদ স্থানে যাওয়ার জন্য কিন্তু সেখানে তারা যাওয়ার জন্য লাফ দিয়েছে, আমরা ঝাঁপ দিয়েছি, আমরা দেখেছি এবং সেখান থেকে একজন কিন্তু বেশ গুরুতর আহত হয়েছে। এবং এর পরবর্তী আমরা যেমনটি দেখতে পেয়েছি সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজে গিয়েছি, সেখানে যে জানতে পারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় 10 জন শিক্ষার্থী কিন্তু এই ঘটনা আহত হয়েছে। আবু সাইদ, আপনি শুনছিলাম আবু সাইদের কথা এবং সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী কিন্তু ছুটে বেরিয়েছেন এবং সবচেয়ে বড় কথা আহত হয়েছেন। আমার সাথে আরেকজন সহকর্মী আছে শফিকুল ইসলামের কাছে খবরের কথা তো পিছনের কথা তো আমরা জানবই, সেই সাথে আপনি বিশেষজ্ঞ ভূতত্ত্ববিদদের সাথে আপনি কথা বলেছেন, তারা আসলে কি বললেন এই যে ভূমিকম্প হলো এর পরবর্তীতে আসলে আমাদের আর কি কি ঝুঁকি আছে এবং সেই ঝুঁকি মোকাবেলায় আমাদের আসলে কি করণীয়? ধন্যবাদ মানিক। আসলে আমি শুরু করতে চাই আমার একটা ব্যক্তিগত আজকের অভিজ্ঞতা দিয়ে। আমি যখন অফিসে রওনা হবে এই জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, সেই সময় আমার যে ভবনটি রয়েছে অর্থাৎ আমি যেখানে থাকি 5 তলাতে ছিলাম এবং সেখানে বসেই প্রথমে এই ভূমিকম্প অনুভূত হয় এবং অনুভূত হওয়ার পর প্রথমে আমি বিষয়টি বুঝতে পারিনি, ভেবেছিলাম যে আমার হয়তো বা মাথা ঘুরছে। পরক্ষণে বুঝতে পারলাম সবাই যখন ছোটাছুটি করছে তখন বুঝলাম যে আসলে ভূমিকম্প হচ্ছে। পরে আমি সেই ভবন থেকে নিচে নেমে আসি এবং নেমে আসার পরে আমি যখন আমার কর্মস্থলে আসি এরপর আমি এই ভূমিকম্প নিয়ে আমি একজন ভূতত্ত্ববিদ এবং একজন নগর পরিকল্পনাবিদের সঙ্গে কথা বলেছি এবং তারা কিন্তু খুব আশঙ্কাজনকভাবে আমাদেরকে যে বিষয়গুলো জানিয়েছেন, যে যিনি ভূতত্ত্ববিদ তিনি জানিয়েছেন যে এই যে আজকের যে ভূমিকম্পের যে উৎপত্তিস্থল সেটি ছিল নরসিংদীতে এবং এই নরসিংদীর এই যে ভারত এবং বার্মা প্লেট রয়েছে এখানে 8.2 মাত্রা থেকে 9 মাত্রা পর্যন্ত একটি শক্তি সঞ্চারিত অবস্থায় আছে। এটি যে কোনো সময় ভূমিকম্পে পরিণত হতে পারে, অর্থাৎ আমাদের এই যে ঢাকা এই জনবসতি এলাকাটা যে কোনো সময় মৃত্যুপুরীতে পরিণত হতে পারে বলে কিন্তু তারা আশঙ্কা করেছেন এবং বলেছেন এই যে অবস্থানটা এটা যে কোনো সময় হতে পারে, এর জন্যই পূর্ব প্রস্তুতি নিতে হবে। আমাদের বাংলাদেশের একটা বিষয় তারা তুলে ধরেছেন, সেটি বলেছেন যে দেখা যায় যে দুর্যোগ পরবর্তী সময়ে যে পরিকল্পনা সেটি গ্রহণ করা হয় কিন্তু দুর্যোগ পূর্ববর্তী যে পরিকল্পনা সেটি গ্রহণ করা হয় না। এই ক্ষেত্রে তারা কিন্তু সেই পরিকল্পনা নিতে বলেছেন। এমনিতে আমাদের ফায়ার সার্ভিস বা অন্যান্য যে দুর্যোগ ব্যবস্থাপনা যে সমস্ত সংগঠন বা সংস্থাগুলো আছে তাদের আসলে
কি করণীয় বলে মনে হয় আপনার কাছে, বা তারা কি বলছেন? আচ্ছা, সেই কথাটি আসলে মূলত আমাকে নগর পরিকল্পনাবিদ যিনি রয়েছেন তিনি বলেছেন যে ঢাকার 1/3 যে বসতি রয়েছে সেই বসতি ঝুঁকিপূর্ণ, এবং এই ঝুঁকিপূর্ণ ভবনগুলোকে ইতিমধ্যে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এগুলোকে তালিকাভুক্ত করা হয়েছে, কিন্তু তারপরও এই ব্যাপারে কোনো ধরনের কোনো পদক্ষেপ আসলে কঠোরভাবে নেওয়া যাচ্ছে না বা নিতেও পারছে না। তো সেক্ষেত্রে তারা বলেছেন যে আসলে ফায়ার সার্ভিস এবং অন্যান্য যারা বাহিনী রয়েছে সবাই বলছেন যে আসলে সচেতনতার কোনো বিকল্প নেই, যেহেতু এই ভূমিকম্পটার ব্যাপারে আমরা আগাম কোনো প্রস্তুতি নিতে পারি না, সেই জন্য আমাদেরকে মনে রাখতে হবে যে আসলে আমরা যাতে পূর্ব প্রস্তুতিটা নিতে পারি। এবং সেই জায়গা থেকে তারা যে সকল করণীয়র কথা বলেছে, আমি যখন বিশেষজ্ঞদের সাথে কথা বলছিলাম তখন জানতে চেয়েছিলাম যে আসলে কিভাবে আমাদের এই যে ভূমিকম্পের সময় আমরা কি করতে পারি। তারা আমাদেরকে জানিয়েছেন যে অন্তত যখন ভূমিকম্প হবে তখন কোনোভাবেই হুড়োহুড়ি করা যাবে না, একটা ধন্যবাদ। হুড়োহুড়ি করা যাবে না। এবং আমরা আবার একটু আবু সাইদের কাছে যেতে চাই যে আজকে যে সমস্ত হাসপাতালগুলোতে গিয়েছিলেন সেখানে আসলে হাসপাতাল ম্যানেজমেন্টটা কেমন আপনি দেখলেন? বিশেষ করে আমরা দেখি যে কোনো একটা দুর্যোগের পরে নানা রকম সংকটের মধ্যে পড়ে আমরা আসলে বুঝে উঠতে পারি না কিভাবে ম্যানেজ করতে হয়, এবং যে কোনো দুর্যোগে বিশেষ করে আগুন লাগলে আমরা দেখি যে উৎসুক জনতার একটা ভিড় থাকে। আজকের পরিস্থিতিটা আসলে কী ছিল? মানে যেমনটি বলছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমি যখন ঢাকা মেডিকেল কলেজে যাই সেখানে যেয়ে দেখি আসলে যিনি স্বাস্থ্য উপদেষ্টা তিনি এসেছেন কিছুক্ষণ পূর্বে। স্বাস্থ্য উপদেষ্টা আসার আগ মুহূর্ত থেকে যে সময় ভূমিকম্প হয়েছে তারপর থেকেই কিন্তু আসলে পুরো জায়গাটি জুড়ে যে চিকিৎসা সেবা সর্বোচ্চ সময় মানে সর্বনিম্ন সময় যত তাড়াতাড়ি সম্ভব যে চিকিৎসা সেবা সেই চিকিৎসা সেবা তারা নিশ্চিত করার চেষ্টা করেছেন। পাশাপাশি দেখেছি তাদের জন্য আলাদা করে যত ট্রিটমেন্ট করা যেটা আর কি সেই ব্যবস্থা তারা করেছেন। পাশাপাশি স্বাস্থ্য উপদেষ্টা এসেছেন, স্বাস্থ্য উপদেষ্টা এসে বলেছেন তিনি যে যত তাড়াতাড়ি সম্ভব আর কি এদের চিকিৎসার জন্য সর্বোচ্চ পরিমাণে সরকার সহযোগিতা করবে, এবং আতঙ্কিত হয়ে আসলে নারী এবং শিশুরা যারা ছিল তারা আহত হয়েছেন এমনটি তিনি বলেছেন। চিকিৎসকরা কি যথাসময়ে চিকিৎসা দিতে পেরেছিলেন, বা কি কি ধরনের চিকিৎসা আসলে প্রয়োজন হয়েছিল সেই সময়? চিকিৎসা, প্রাথমিক যে চিকিৎসা আসলে যার যে ধরনের কারো হাত পা ভেঙে গেছে তো সেক্ষেত্রে তার যে ট্রিটমেন্ট পঙ্গুতে বা যেখানে রেফার করা দরকার যার পর্যাপ্ত যে চিকিৎসা সেই চিকিৎসা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা হাসপাতাল কর্তৃপক্ষের আমরা লক্ষ্য করেছি। আচ্ছা শফিক, যেটা হলো একটি যে বিষয়টি আমরা আর একটু কথা বলতে চেয়েছিলাম কিন্তু আমাদের সময় স্বল্পতায় কিন্তু শেষ করে দিতে চাই যে আসলে আমাদের সর্বশেষ করণীয়টা কি বলে? আচ্ছা, যে কথাটা বলতেছিলাম এর আগেই যে আসলে হুড়োহুড়িটা করা যাবে না, তারা বলেছেন যে সেই জায়গায় মূলত তাদেরকে সতর্ক থাকতে হবে যাতে একটা শক্ত জায়গায় তারা অবস্থান নিতে পারে, টেবিলের নিচে বা অন্য জায়গায় তারা অবস্থান নিতে পারে এমনটি বলছেন। মানে সব মিলিয়ে বলা চলে যে সচেতনতার কোনো বিকল্প নেই। ওকে, ধন্যবাদ। যেটা আমরা শুনছিলাম রীতা, যে ঘটনাটা ঘটেছে এবং সবাই সচেতন থাকবে এমনটাই সবাই বলছেন। তো এই ছিল আমাদের কাছে এখানে থাকা সর্বশেষ তথ্য। চলে যাচ্ছি স্টুডিওতে।